নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। সঙ্গে রয়েছি আমি ঋষিতা। এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডে। সেই 24 নম্বর ওয়ার্ডের এক সময়কার প্রাক্তন ওয়ার্ডের প্রেসিডেন্ট উত্তম সরকার। আমরা রয়েছি এই মুহূর্তে তার সঙ্গে সরাসরি আমরা কথা বলে জেনে নেব। সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে নমস্কার। এই যে এত গরম পড়েছে, কেমন সময় কাটছে? এবং গরমের মধ্যে প্রত্যেকবারই কাটে, এবার গরমটা একটু বেশি। তাও আমরা আমাদের ক্লাবের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা সারাদিন সন্ধ্যেবেলা এবং সকাল থেকে আমরা সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো এই মুহূর্তে আপনি এখন কি করছেন? এই মুহূর্তে ক্লাবগত আছি, ক্লাবের নিয়ে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি। রাজনীতিতে আসা আমাদের পরিবার নির্বাচিত পরিবার ছিল, বাড়ি থেকে রাজনীতি করত। আমার মনে আছে আমি ছাত্র অবস্থায় আমাদের প্রয়াত এখানকার যারা জাতীয় দলের সদস্য ছিলেন, তুলসীদাস চক্রবর্তী প্রয়াত স্বাধীনতা সংগ্রামী, তার অনুপ্রেরণায় আমি রাজনীতিতে যোগ করি। এবং ছাত্র অবস্থায় আমার মনে আছে আমি বঙ্গবন্ধু কলেজে প্রথম ছাত্র। আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রী বাংলার তিনি তখন যোগবাদী কলেজের সাধারণ সম্পাদিকা। এবং আমার মনে আছে 1984 সাল ঠিক জুন মাস, সেই সময় আমাদের ভেটেরিনারি স্কুলে, আমাদের পার্শ্ববর্তী গ্রাম ভেটেরিনারি সোনারপুর মিউনিসিপ্যালিটির সামনে, সেই স্কুলে ছাত্র পরিষদ এবং ইস্তেমার একটি বন্ধ হলেন। সুব্রত মুখার্জি আমাদের চেয়ারম্যান ছিলেন, আমাদের এখন যিনি বজবজের বিধায়ক অশোক দেব, তার সঙ্গে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ছাত্র অবস্থায় ছাত্র পরিষদ করতাম। সেই সময় স্কুলের গেট বিল্ডিং করতে হবে, এই ঝামেলায় কেন্দ্র করে আমাদের মনে আছে অশোক দেব আমাদের বলে যে, এবং আমাদের এখানে একজন ছাত্র নেত্রী ছিলেন রত্নাকে, কোলঘাট অঞ্চল, তখন আমরা রাজপুর টাউনের সঙ্গে যুক্ত না, আমরা তখন রাজপুর কোলঘাট অঞ্চলে। তা সেই সময় আমার মনে আছে সুব্রতদার বাড়িতে আমরা আসি। সুব্রতদা আমাদের বলেন যে একটা ভালো ছাত্রনেত্রী আছে, মমতা ব্যানার্জির নাম, কালীঘাটে বাড়ি, তোরা যদি মরিস তাহলে ওনাকে তোরা নিয়ে যেতে পারিস। আমার মনে আছে সেই সময় আমি তখন বঙ্গবাসী কলেজে স্টুডেন্ট, 218 বাসে আমরা ভেটেরিনারি স্কুলের গেটে আমি নিয়ে এসেছিলাম। আমি গর্ববোধ করি যে আমি যার সাথে রাজনীতি করেছিলাম, যাকে নিয়ে আমি এসেছিলাম, তিনি আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তারপরে 1984 সালে আপনারা জানেন মমতা ব্যানার্জি এখানকার যাদবপুরে প্রার্থী হন, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় এবং যাদবপুর লোকসভা থেকে তাকে প্রার্থী করেন। সেদিন থেকে আমরা মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী হিসাবে দীর্ঘদিন ছিলাম, এখনও আছি, মনোপ্রাণে আছি। তো ধরুন সেই সময় বামপন্থী সরকার চলছিল, সেই সময় তারপর তাদের সেই 34 বছরের যে শাসন, সেটাকে শেষ করে একটা নতুন সংগঠনকে তৈরি করা, সেখান থেকে মানুষকে বোঝানো বা সেখান থেকে সেই দলটাকে শাসক দলে আনা, সেই সময় সেটা কতটা কঠিন ছিল? দেখুন, আমরা ছাত্র রাজনীতি করতে সে দেখেছিলাম যে সোনারপুরকে লাল দুর্গ বলা, এবং আমাদের এই অঞ্চলে আমাদের এই চৌহাটিতে মানে বলা উচিত না, এটাও লাল দুর্গ বলা যাচ্ছে। তা সত্ত্বেও আমরা কিন্তু সেই সময়টা সাংগঠনিকভাবে কংগ্রেস করাটা ছিল আমাদের কাছে অপরাধ। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি। ধরুন, আমার ব্যক্তিগত ছাত্র রাজনীতি করতে গেছে আমরা অত্যাচারিত হয়েছি, এবং বলতে দ্বিধা নেই যে আমরা কংগ্রেস করতাম বলে আমি নিজে পরীক্ষা দেওয়ার পরে আমার ইন্টারভিউ ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা কংগ্রেস করেছি। তার পরবর্তীকালে 1998 সালে যখন মমতা ব্যানার্জি যিনি দল থেকে যখন আলাদাভাবে চলে আসতেন, আমরা কিন্তু এই 24 নম্বর ওয়ার্ডে আমরা কিন্তু সেখানকার আমরাও কংগ্রেস থেকে এসে নির্বাচন করেছিলাম। 42 জন মাত্র আমাদের মতন যুবকরা সেদিনকার কিন্তু আমরা কংগ্রেসের এই 24 নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠা করেছি। সেদিন কিন্তু আমাদের এই ওয়ার্ডের বলতে দিতে নেই, কাউন্সিলর ছিলেন প্রয়াত নিহার, তিনিও সেদিনকার প্রথম তৃণমূল কাউন্সিলে জয়েন করেন, পরবর্তীকালে করেছিলেন। সেই থেকে আমরা মনে করি যে আমাদের এই অঞ্চল ছিল একটা লাল দুর্গ, সোনারপুর দুর্গ, লাল দুর্গ বলা হয়। সেখান থেকে ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে অনেক কিছু করার পর আমরা সংগঠন করতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন সেই সংগঠনটা জানি না
কীভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আপনি একটা কথা বললেন যে আপনার ইন্টারভিউটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমার চাকরিটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। চাকরিটাকে ক্যান্সেল করে দিয়েছে, তো এটার কারণ কি ছিল? কারণ আমি সেই সময় আমাদের মনে আছে যেখানে সিপিএম ছাড়া কোনো কিছু করা যেত না। মানে আমরা যেহেতু এখানকার আমাদের প্রথম আমাদের 1993 সালে পঞ্চায়েত নির্বাচন এখানে হয়। সেই 93 সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে যিনি চেয়ারম্যান ছিলেন ডাক্তার সোনাপুর পৌর, আমরা যখন অন্তর্ভুক্ত হয়ে প্রথম সেই পৌর নির্বাচনে আমাদের এখানে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান প্রতোষ দেবস, তাকে হারিয়েছিলেন আমাদের এখানকার প্রার্থী ছিলেন নিহার। সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক অসামাজিক কাজকর্ম এবং অনৈতিক কাজের প্রতিবাদ করেছিল। সে তার জন্যই কিন্তু আমাকে আঘাত করা হচ্ছে। আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার রাজনৈতিক জীবন থেকে অনেক চেষ্টা করা হচ্ছে। তারপর দল ক্ষমতায় এলো, তারপর সেখানে তখন আপনার কি পদ ছিল? যখন দল সোনারপুরে ধরুন ক্ষমতায় চলে এলো, তখন আপনি সোনারপুরের কোন দায়িত্বে ছিলেন? 2011-তে পাড়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্তত আমরা যারা আমাদের একটা বলতে নেই, তখন তৃণমূল কংগ্রেসের পরিবার ছিল, সেই পরিবারের অংশীদার আমরাও ছিলাম। তা আমি ব্যক্তিগতভাবে তখন ছিলাম নাগপুর টাউন জয়েন্ট বাহিনীর সভাপতি। এটা 2015 আগে 13-14। তারপরে 2015-তে আমি আমার ওয়ার্ডে আমি সভাপতি ছিলাম। বর্তমানে তো আপনারা নিশ্চয়ই জানেন আমি তো 2022 সালে যে আপনাকে প্রার্থী করা হয়নি, আপনি নির্দলে ছিলেন। প্রার্থী যে আপনাকে করা হয় সেটা কি আপনাকে জানানো হয়েছিল? ব্যাপারটা আমি বলি আপনাদের, একটা বিশাল ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, এটা আপনারা জানেন যে কোভিড মহামারী, আমাদের যে বোর্ড যিনি বর্তমান কাউন্সিলর, তিনি 2015 সালে আমাকে পরাজিত করেন এবং এখান থেকে আমি পরাজিত হয়ে 500 ভোটে দলীয় প্রার্থী হিসেবে। সেখানে নির্দল আমার বিরুদ্ধে দাঁড় করানো, যা হোক সেটা হয়েছিল একটা ব্যাপার, আমি হেরে যাই। কিন্তু তিনি বামপন্থী দল থেকে নির্বাচিত হওয়ার পরও তিনি ঠিক এলাকার কাজকর্ম করেন না। তিনি তখন বলতেন যে তৃণমূলটা কাজ করতে দেওয়া হয় না, করতে দিচ্ছে না তৃণমূল পৌরসভা পঞ্চায়েত। পরবর্তীকালে তিনি তৃণমূলে জয়েন করেছেন। তারপরে কোভিড পরিস্থিতি আসে, সেই সময় আমাকে এখানকার দায়িত্ব দেওয়া কোঅর্ডিনেটর হিসাবে 24 নম্বর। আপনারা জানেন সেই মহামারীর সময় যখন আমরা, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমার নিজের পরিবারের লোক তারা যখন কোভিডে আক্রান্ত, আমি সেই অবস্থায় নিজে আমার দলীয় কর্মীদেরকে এই অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তাদেরকে নিয়ে সেই সময়টা আমি অতিবাহিত করেছি। কিন্তু বর্তমান যিনি কাউন্সিলর দলের এখন, তিনি সেই সময়টা বাড়িতে বসে টিউশনি করেছেন, মন্দিরে বসে। সেক্ষেত্রে সেটাও মেনে নিয়েছি, কোনো ব্যাপার না, দল তাকে নিয়েছিল, দল যোগ্য মনে করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন পৌর নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হবে, আমাকে বলা হলো যে তুমি প্রার্থী দিয়ে দেওয়ার জন্য, আমি দিলাম। কিন্তু আমি জানতে পারলাম না, আমাকে পরবর্তীকালে বলা হলো তোমাকে প্রার্থী দেওয়া, আমি জিজ্ঞেস করলাম কী কারণ, সেটা কিন্তু আমাকে কোনো সতর্ক দেওয়া হয়। তা আমার বক্তব্য ছিল যে, আমার বক্তব্য একটাই ছিল যে দল প্রার্থী করেনি ভালো কথা, আমি বলছিলাম যে দল প্রার্থী করেন অন্য কারোকে দেওয়া, কিন্তু সদ্য যে দলের সঙ্গে যুক্ত না, যে সবে সদ্য এসছে দল, তাকে কেন দলের প্রার্থী করা, সেই উত্তর আমি কিন্তু পাইনি। তারপর ধরুন আপনি নির্দলে চলে এলেন, তো দল তারপর আপনার সাথে কোনো যোগাযোগ করেনি? দেখুন, আমি একটা কথা বলি, আমি দলে যখন ছিলাম, আমি যখন প্রার্থী পদ নমিনেশন দিই নির্দল হিসাবে, আমি সেই সময় দলের সমস্ত পদ ত্যাগ করেছিলাম। একটা কথা আপনাদের স্মরণ করে দিই, হয়তো অনেকেই জানেন, আমাদের প্রার্থী নিয়ে যখন বলা হয়েছিল, বলতে কোনো দ্বিধা নেই, তখন বলা হয়েছিল আমাদের বর্তমান যিনি এখানকার দক্ষিণের বিধায়ক, তিনিও মিটিং করে বলছিলেন দলীয়ভাবে যদি তাদেরকে আমার থেকে প্রার্থী না করা হয়, সেক্ষেত্রে আমার কোনো বাধা থাকবে না, যে যেরকমভাবে সিদ্ধান্ত নিতে পারে। কারণ আমি প্রতিদ্বন্দ্বিতা করার সময় আমাকে আজ পর্যন্ত আমার যিনি এখানকার বর্তমান এখন সভাপতি আছি না জানি না, তারপর টাউনের বিধায়ক আমাকে কিন্তু প্রার্থী পদ নিয়ে কোনো কথা আজ পর্যন্ত জানো যে তুমি কেন প্রার্থী হলে বা তুললে চুক্তি অনেক। কিন্তু আমাদের ওঠে নেই অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী এবং আমাদের মুখপাত্র আলোচনাটা ফোন করেছিলেন যে প্রার্থী পদ প্রত্যাহার করা যায়, কিন্তু সেই সময়টা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমি তখন অনেকটা আগিয়ে গেছি। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি এই সময় আমাকে যখন বলা হয়েছে, তখন আমাকে কোনো মতেই
ওখান থেকে বেরিয়ে আসা সম্ভব ছিল। আচ্ছা, তো বর্তমানে কি মানে দলের সাথে, দলের কারোর সাথে কোনো রকম কোনো যোগাযোগ রয়েছে? দেখুন, দলের তো যোগাযোগ বলতে, দেখুন একটা কথা বলি, আমি ক্লাব সংগঠন করেছি, আমি দল থেকে দলের মধ্যে নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দলের যারা পুরনো সৈনিক, যারা আমরা ছোট্ট একটা পরিবার ছিল, তাদের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ আছে। আমি যখন আমার ক্লাবের কোনো অনুষ্ঠান করি, সামাজিক অনুষ্ঠান বলুন, যে কোনো জনকল্যাণ অনুষ্ঠান করি, আমি কিন্তু চেষ্টা করি যে আমার যারা এখানে আমার সঙ্গে দীর্ঘদিন ছিলেন, যুক্ত ছিলেন, তারা প্রত্যেকেই আমাদের এখানে আসেন এবং সহযোগিতা করেন। আপনাদের সোনারপুর দক্ষিণের যিনি বিধায়ক, ওনার সাথে কখনো কথা হয়েছিল? এবং নির্বাচনের পর থেকে এখনো কথা হয়, আমি দাঁড়ানোর পর প্রজন্ম মনে করেনি না। আমি দেখুন একটা কথা বলি, এটা তো যোগাযোগটা তো আমার থেকে তো তিনি দায়িত্বে আছেন, তিনি মনে করবেন তার ব্যাপারে, তো আমার তো কোনো কথা নেই। আপনার এই ওয়ার্ডে বিভিন্ন ক্ষেত্রে পুকুর ভরাট বা বেআইনিভাবে নির্মাণ বা এই যে জমির যে নকশা সেটাকে পরিবর্তন, এরকম অনেক বিভিন্ন অভিযোগ আছে। সেটা কি ব্যাপার, আমি যদি স্পেসিফিক বলেন যে এই ব্যাপারটা নিয়ে আপনার কি বলবেন সেটা বলুন। হ্যাঁ, এই যে পুকুর ভরাট হচ্ছে বেআইনিভাবে। দেখুন, আমি একটা কথা বলি, খুব এটা একটা খুব ভালো প্রশ্ন করেছে যে আমার পৌর নির্বাচনের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে আমি যখন পৌর নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলাম, এখানে যিনি দাঁড়িয়েছেন, আমি একটা কথা এটা স্মরণ করিয়ে দিই, 2015 যখন পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়, ঠিক এই কাউন্সিলর লাস্ট বোর্ড মিটিংয়ে, যদি মনে হয় যেটা আমি মিথ্যা কথা বলছি, আপনারা ডাক্তার সোনারপুর পৌরসভা 2015 যে যিনি কাউন্সিলর ছিলেন আমার দল, সেই কাউন্সিলর লাস্ট বোর্ড মিটিংয়ে একটা উল্লেখ করেছিলেন, আপনারা জানেন না আমাদের ওয়ার্ডে একটি মার্লিন বলে প্রজেক্ট হচ্ছে গৌতম সম্পদ, সেই প্রজেক্টে সেখানে বলা হয়েছিল মেবি কনসিডার মিউটেশন মেবি কনসিডার, মানে ওইটা মার্লিন কোম্পানির জমিটাতে ওটা যেন মিউটেশনটা করে দেওয়া হয়। আমি যখন জানতে পারি আমি সঙ্গে সঙ্গে আমাদের পৌর প্রধানকে জানিয়েছি। পরবর্তীকালে দেখা গেল যে আমার বক্তব্য ছিল যে গরিব মানুষ যখন বাড়ি বানাতে যায়, সেখানে তাদের জমির ডিমার্কেশন টাকার দরকার হয়, পাঁচিলের দরকার হয়, কিন্তু একটা বহুজাতিক সংস্থা যখন বাড়ি বানাতে যায়, ওই ফ্ল্যাট বানাতে যাবে, সেক্ষেত্রে কেন বিচার করা হয় না, তার কোনো সদস্য পায়নি। আমরা যেটুকু কমপ্লেন করেছিলাম, সেটা আটকানো হচ্ছে। পরবর্তীকালে গোতে বিধানে আনপার্টিশন ল্যান্ড ছিল, ওখানে কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে যখন আমি কমপ্লেন করাই, সেটাকে কাটা হয়। এগুলো তো আমার জীবনে আমারও তো অপরাধ, তার জন্যই মনে হয় আমার যারা প্রার্থী পদ বলুন বা অন্য চাওয়া পাওয়া নেই বলে, আমাদের পাইনি বলে আমার প্রার্থী পদ থেকে বঞ্চিত হয়ে গেছে। এবং আমার নিজের যে বুথ নেতাজি ব্লকে একটি কোভিড মহামারীর সময় আপনারা যান, তার পরবর্তীকালে বিশাল বন্যা হয়েছিল, এখানকার মানুষ জলমগ্ন ছিল। আমি ধন্যবাদ জানাই ডাক্তার সোনারপুর বর্তমান যিনি পৌর প্রধান ডক্টর পল্লব দাস, আমি তখন কোঅর্ডিনেটর, তার সহযোগিতা এখানকার দীর্ঘদিন প্রায় 1.5 মাস আমি জলমগ্ন, আমাদের মাননীয় চেয়ারম্যান আমাকে হেল্প করেছিলেন, এখানে দমকল ব্যবস্থা করে আমরা এখান থেকে জল নিকাশি ব্যবস্থা করেছিলাম আমাদের খায়। কিন্তু পরবর্তীকালে আমার নিজের বুথে, যেই বুথে 80 কাঠা সম্পত্তি, 80 কাঠা একটা পুকুর, সেই পুকুরটাকে ভরানোর চক্রান্ত করা হয়েছে, আমি সেটাকে বাধা দিচ্ছি। এবং পৌরসভার ইও সাহেব তিনি এসেছিলেন, কেস হয়েছেন, বন্ধ হয়েছে। হয়তো এইগুলো বাধা দেওয়ার ক্ষেত্রে হয়তো আমার মনে হয় যেটা হয়তো আমার কাছে আমার প্রার্থী করে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এই যে আপনি মার্লিন প্রজেক্টের কথা বললেন, তো অনেকেই অভিযোগ করেছে আপনি নাকি এর মধ্যে দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন। আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু বললাম যে যদি আমি এটা বলেছিলাম যে আমার নির্বাচনের ঠিক প্রাককালে আমি যখন প্রার্থী, আমার সম্বন্ধে অনেক স্ক্যানিং করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মার্লিন কোম্পানির সাথে আমি কোনো মতে যুক্ত ছিলাম না। আমার অপরাধ ছিল কি, যে মার্লিন কোম্পানি বেআইনিভাবে, মার্লিন কোম্পানির জমিকে বেআইনিভাবে মেডিশন করে দেওয়া হয়েছে, আনপার্টিশন ল্যান্ড, সেটাকেও করে দেওয়া হয়েছে। আপনার খোঁজ নিন, ভালোভাবে জানতে পারবেন। ইভেন এই মার্লিন কোম্পানি তৈরি করতে গিয়ে এখনও আপনারা খোঁজ নিয়ে জানবেন যে যখন তৈরি করা হয়, তার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছিল, তখন এই অঞ্চলের মানুষের, অনেক গরিব মানুষের বাড়ি এবং চৌহাটি হাই স্কুল চির খেয়ে গেছে, সেগুলো আজ পর্যন্ত তার রক্ষণাবেক্ষণ সেই গরিব মানুষগুলো আজকে বঞ্চিত হয়েছে, তার সম্বন্ধে আজ পর্যন্ত কেউ উজ্জ্বলাচ্ছ করে না। এগুলো হচ্ছে আমার বলার কি ছিল, সেই বলাটাও তো প্রতিবাদ। যে বা যারা বলছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন
যে মাললিন কোম্পানি এত বড় প্রজেক্ট হচ্ছে, কি বা কারা ওখানে মাল ফেলে, কারা কমিশন নেয়, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। বর্তমানে যিনি কাউন্সিলর আছেন আপনার ওয়ার্ডে, তার থেকে কি কি সুবিধা পান? দেখুন, আমার মনে হয় এটা আমার বলার থেকে আপনি ওয়ার্ডে ঘুরুন। তা উন্নয়ন কি কি দেখছেন? দেখুন, আমি একটা কথা বলি, উন্নয়ন কোথায় কি হয়েছে জানি না। আমার এখানে বর্তমানে আপনাকে বলি, বিগত 10 বছর উনি, এই 7.5 বছর হচ্ছে, বিগত 5 বছর উনি তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে বলে গেছেন, তৃণমূল কংগ্রেসের থেকে আমাকে কাজ করতে দেওয়া হয়নি। আর এই 2 বছরের মধ্যে, এই 2 বছর 3 মাস, আপনি আমার এখান থেকে রাস্তাটা যাবেন, এখানে মানুষকে জিজ্ঞাসা করুন, এই 524 নম্বর ওয়ার্ডে আপনি সার্ভে করুন যে মানুষ কী পরিষেবা পাচ্ছে, এবং বলতে কোনো দ্বিধা নেই যে মানুষ তার ন্যূনতম পরিষেবা, সেই পরিষেবাটা পাচ্ছেন। এবার ধরুন সামনে লোকসভা নির্বাচন, তো আপনি কি কোনো দলের হয়ে প্রচার করবেন? দেখুন, আমি একটা কথা বলি, আমি যেদিনকে দল ছেড়েছিলাম, আমি প্রেস করে বলেছিলাম যে আমি এই পৌর নির্বাচনে আমার নীতি লড়াই, আমার দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমার এটা ছিল। কিন্তু আমি বলেছিলাম যে আমি পৌর নির্বাচনের পর আমি বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে আমি চিন্তা করব কী করবো। আমি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি। আমি দলের তো প্রশ্নই, দলের মধ্যে আমি নেই। ভোটটা নিতে যাবো, যে আমার ভালো লাগে নিশ্চয়ই ভোটটা নিতে যাবো, এটা আমার ব্যক্তিগত অধিকার, নাগরিক অধিকার। সেক্ষেত্রে আমার তো এখানে দলের মধ্যে বলার অধিকার নেই। আমি যদি আপনাকে একজন সাধারণ নাগরিক হিসেবে বলি, এই যে চারিদিকে ধরুন এত দুর্নীতির অভিযোগ হচ্ছে বা এই সন্দেশখালী ঘটনা ঘটে গেল, এর প্রভাব কি ভোটে পড়তে পারে? দেখুন, এটা যদি বলেন, আমি এই জায়গায় আপনার সঙ্গে একমত না। প্রথম কথা হচ্ছে, দুর্নীতিটা ভারতবর্ষের মানে শুধুমাত্র একটা সন্দেশকালীকে বিচার করতে হবে, কারণ এরকম দুর্নীতি এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার, বিজেপি সরকার, তাদেরও তো অবশ্য দুর্নীতি আছে। সন্দেশকালী ঘটনাটা বিক্ষিপ্ত ঘটনা। দেখুন, একটা বড় দল বড় হয়েছে, পরিবারে বিশাল পরিবার, সেখানে 2-1 কি করে বেড়াচ্ছে সেটা তো আর মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে দেখা সম্ভব না। করেছে, তার জন্য শাস্তি দিয়েছে সরকার, শাস্তি দিয়েছে, প্রশাসন শাস্তি দিয়েছে, দল শাস্তি দিয়েছে। তো সেক্ষেত্রে তাও মানে আপনি কি মনে করেন, ধরুন যে 42টা আসন, আমার ধারণা যে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের গতবার থেকে রেজাল্ট ভালো। আপনাদের এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, তার বিষয়ে কতটা আশাবাদী? দেখুন, প্রার্থী তো আশা আমারও তো ইয়ে থাকবে যে তিনি জিতুন। এবার দলের যারা দায়িত্বটা আপনি করবেন সেটাই। এবার ধরুন প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন, তার থেকে আপনারা আপনাদের এই যে অ্যাম্বুলেন্স পেয়েছেন, আপনাদের যে চৌহাটি মিলন সমিতি আছে, সেক্ষেত্রে বর্তমান বিধায়কের থেকে কি সুবিধা পেয়েছেন? কোনো কিছু পাইনি। একটা কথা বলি, আমাদের চৌহাটি মিলন সমিতি ক্লাব না, আমাদের প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন বাবু, তিনি আমার ক্লাব না, এখানে একটি সংস্থা আছে আমাদের বটতলা, ঠিক আছে, ওটা আম্বেদকর, সেখানেও উনি অ্যাম্বুলেন্স দিয়েছেন, আমাদের ক্লাবকে অনুদান দিয়েছেন, বিবেকানন্দ সমাজ সংস্থা আমার নেতাজি কিশোর চক্র, এবং এলাকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওনার দান আছে। এবং কোভিড সময় যিনি ছিলেন, কৃষ্ণা বসু ছিলেন, প্রত্যেকেই বিধায়করা, এমএলএরা, আমাদের বিরোধী যারা প্রত্যেকেই আমাদের এই অঞ্চলের জন্য অনেক কাজ করছে।